আমন্ত্রণ প্রবাসের সংবাদে সাথে আছি আমি সারা মেহজাবিন। দেখছিলেন শিরোনামগুলো, এবার বিস্তারিত। আরও এক বিল প্রস্তাব করে আন্তর্জাতিক মহলে হইচই ফেলে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার যুক্তরাষ্ট্র থেকে প্রবাসীদের রেমিটেন্স পাঠালেও গুনতে হবে ৫% কর। ট্রাম্পের এমন প্রস্তাবে প্রবাসীরা হুন্ডির দিকে ঝুঁকতে পারেন বলে আশঙ্কা বিশ্লেষকদের। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ, ভারত সহ উন্নয়নশীল দেশগুলো। কখনো চীনের ওপর ২৪৫% শুল্ক আরোপ, কখনো বা কানাডা, মেক্সিকো ছাড়াও ইউরোপের দেশগুলোকে কর নিয়ে হুমকি ধামকি। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে মসনদে বসার পর থেকে একের পর এক কর্মকাণ্ডে গণমাধ্যমের শিরোনামেই রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে এবার ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট নামের একটি নতুন আইন প্রস্তাব করে আন্তর্জাতিক মহলে হইচই ফেলে দিয়েছেন তিনি। ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত নতুন বিল অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে প্রবাসীদের রেমিটেন্স পাঠালেও গুনতে হবে ৫% কর। এর আওতায় পড়বে যুক্তরাষ্ট্রের নাগরিক বাদে সবাই, এমনকি গ্রিন কার্ডধারীরাও। এক্ষেত্রে কোনো ছাড় সীমা না থাকায় যে কোনো পরিমাণ অর্থ পাঠাতে প্রবাসীদের গুনতে হবে এ কর। গণমাধ্যমের তথ্য বলছে, বিলটি আইনে পরিণত হলে বিপদে পড়তে পারে যুক্তরাষ্ট্রে বাস করা লাখ লাখ ভারতীয় এবং অনাবাসী ভারতীয়রা সহ আরও একাধিক দেশের নাগরিকরা। দেশটিতে বহু বাংলাদেশির বসবাস থাকায় ক্ষতিগ্রস্ত হবেন তারাও। এতে করে প্রবাসীরা হুন্ডির দিকে আরো বেশি ঝুঁকে পড়বেন বলেও আশঙ্কা বিশ্লেষকদের। নতুন করে একটা সমস্যা তৈরি হলো, তো এই বিষয়টা মাথায় রাখতে হবে। আমি মনে করি যে এতে রেমিটেন্স প্রবাহের উপরে তখন একটা নেতিবাচক প্রভাব তৈরি হতে বাধ্য। যদিও ট্রাম্প প্রশাসনের দাবি, প্রবাসীরা যুক্তরাষ্ট্র থেকে অর্থ উপার্জন করে বিপুল অঙ্কের অর্থ বিদেশে পাঠানোর কারণে দেশ থেকে অর্থ বাইরে চলে যাচ্ছে। এই প্রবাহ বন্ধ করা এবং অভ্যন্তরীণ রাজস্ব বাড়াতে রেমিটেন্সে কর বসানো দরকার। আফরিন মৌ, নিউজ 24। হজ যাত্রার ২১ দিন শেষে ১৩০ ফ্লাইটে মক্কা পৌঁছেছেন ৫১,২৭৮ জন। মঙ্গলবার আরও ৩টি ফ্লাইটে ঢাকা ছেড়েছেন ৬৭৫ জন। ভিসা পেয়েছেন শতভাগ আবেদনকারী। এদিকে ঢাকা হজ অফিস জানিয়েছে, হজ পালন করতে সৌদি আরব গিয়ে এখন পর্যন্ত ৮ জন পুরুষ ও ১ জন নারীর মৃত্যু হয়েছে। মৃতদের পরিবারের সম্মতিতে তাদের সেখানেই দাফন করা হয়েছে। ২০২৫ সালের হজ ফ্লাইট শুরু হয় গত ২৯ এপ্রিল। রুট টু মক্কায় দুই দেশের ইমিগ্রেশন বাংলাদেশে হওয়ায় আশকোনা হজ ক্যাম্প থেকে সরাসরি মক্কায় চলে যাচ্ছেন আল্লাহর ঘরের মেহমানরা। কোনো শিডিউল বিপর্যয় ছাড়াই এ যাত্রায় ১৩০ ফ্লাইটে মক্কা পৌঁছেছেন ৬০% হজযাত্রী। আজ আরও ৩টি ফ্লাইটে ঢাকা ছাড়বেন ৬৭৫ জন হজ প্রত্যাশী। আমার একটা সৌভাগ্য হয়েছে যে আল্লাহর পবিত্র ঘরে যাওয়ার আমার নিয়ামত দান করেছেন, এই জন্য আল্লাহর কাছে হাজারো শুকরিয়া আদায় করতেছি। আলহামদুলিল্লাহ, অবশ্যই ভালো লাগছে। এখনও সফল হতে পারি নাই, এসেছি। যখন গিয়ে সফল হতে পারবো তখন সবচেয়ে বেশি ভালো লাগবে। আল্লাহ যেন আমাদের এই হজটা সুষ্ঠুভাবে পালন করার সব নিয়মকানুন পালন করে যেন আমরা পালন করতে পারি। এছাড়াও শতভাগ আবেদনকারী ভিসা পেয়েছেন। ভিসা পাচ্ছেন নতুন আবেদনকারীরাও। ফেরত দেয়া হচ্ছে বিভিন্ন কারণে আটকে যাওয়াদের টাকা। আমাদের যে আবেদনগুলো ইতিপূর্বে করা ছিল সেই আবেদনগুলোর কিন্তু আমরা শতভাগ বিষয় পেয়ে গেছি। আমাদের এখন অল্প কিছু আবেদন পেন্ডিং রয়েছে, যেগুলোর পে অর্ডার পেন্ডিং ছিল বা পাসপোর্ট সাবমিশনের অপেক্ষমান ছিল। এর সংখ্যা খুব বেশি নয়, সেগুলোও ইনশাল্লাহ খুব দ্রুতই সাবমিট হয়ে যাবে। হজযাত্রার ২২ দিনে সৌদি গিয়ে বিভিন্ন কারণে মৃত্যু হয়েছে ৯ বাংলাদেশির। সেখানেই তাদের দাফন করা হয়েছে। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। ভারতীয় একাধিক ভ্রমণ সংস্থার মালিক, প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এসব সংস্থা সচেতনভাবে অবৈধ অভিবাসনে সহায়তা করছে বলে অভিযোগ করেছে ওয়াশিংটন। ট্রাম্প দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর বদলে গেছে সেদেশের অভিবাসী নীতি। এরই মধ্যে কয়েকশো অবৈধ ভারতীয়কে দেশে ফেরত পাঠিয়েছে মার্কিন প্রশাসন। এবার ভারতীয় ট্রাভেল এজেন্সিগুলোর কর্ণধার এবং শীর্ষ কর্মকর্তাদের উপর ভিসা নিষেধাজ্ঞা চাপালো ওয়াশিংটন।
দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি ব্রুস বিবৃতিতে জানিয়েছেন, ভারতীয় যুক্তরাষ্ট্রের মিশনগুলো সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে বিভিন্ন ট্রাভেল এজেন্সি সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ভিসা নিষেধ আরোপ করা হচ্ছে। মার্কিন স্বরাষ্ট্র দপ্তর স্পষ্ট করেছে, এসব এজেন্সি অবৈধ অনুপ্রবেশের জন্য দায়ী। নয়াদিল্লির মার্কিন দূতাবাস তাদের ওয়েবসাইটে বারবার পোস্ট করে সতর্ক করে আসছে, যুক্তরাষ্ট্রে যাওয়া ভারতীয় নাগরিকরা যেন তাদের অনুমোদিত থাকা সময়সীমা অতিক্রম না করে। এমন অবস্থায় বেশ চাপে পড়েছে নয়াদিল্লি। মাসুদ রানা, নিউজ 24। বাণিজ্যিক ও পর্যটন শিল্পের উন্নয়নে সার্কভুক্ত দেশগুলোর পারস্পরিক সম্পর্কের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন মালদ্বীপের অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্য মন্ত্রী হারিস মোহাম্মদ। মালেতে অনুষ্ঠিত আইকনিক এক্সেলেন্স অ্যাওয়ার্ডের প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি। এ সময় দক্ষিণ এশিয়ার পর্যটন ও বাণিজ্যিক শিল্পের সম্ভাবনার উপরও গুরুত্ব আরোপ করেন তিনি। মালদ্বীপ থেকে ইমরান তালুকদারের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। মালদ্বীপের রাজধানী মালেতে এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিট আয়োজিত অনাড়ম্বর এক অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল আইকনিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড 2025 অনুষ্ঠিত হয়েছে। এবছর ইন্টারন্যাশনাল আইকনিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড পান ইউএস বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক মোহাম্মদ কামরুল ইসলাম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর বিভিন্ন সেক্টরে কাজের স্বীকৃতি হিসেবে তার হাতে এই পুরস্কার তুলে দেন মালদ্বীপের অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্য বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হারিস মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন মালদ্বীপের সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক প্রতিমন্ত্রী হুসাইন নিহাদ। The award recipient we celebrate today embody the spirit of entrepreneurial resilience that is hallmark of our community. Each of you, through your unwavering commitment to excellence, has not only set a new standard for your respective fields, but has also inspired countless others to reach for the stars. এবারের আয়োজনে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালদ্বীপের 24 জন বিশিষ্ট ব্যক্তিকে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয়। 2030 সালে যদি আমরা পারস্পরিক প্যাকেজ এবং ভ্রমণ প্যাকেজ সহজ করতে পারি, অনারেবল ভিসাগুলো দিতে পারি, তাহলে আমরা আমাদের শিল্পকে আরো উন্নত সাফল্যের প্রান্তে নিয়ে যেতে পারবো। আমরা এই ইন্ডাস্ট্রি কমার্শিয়াল ইন্ডাস্ট্রিকে আরো কিভাবে আমরা ডেভেলপমেন্ট করতে পারি, সেটাই আমাদের যে যার জায়গা থেকে চিন্তা করা উচিত। একই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে দক্ষিণ এশিয়ার ব্যবসায়ীদের মধ্যে বন্ধনকে আরো সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন ব্যবসায়ীরা। ডক্টর মৌ ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিটের নির্বাহী পরিচালক মোহাম্মদ গোলাম ফারুক মজনু। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। লন্ডন বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে পূর্ব লন্ডনের একটি হলে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে 70 জনের বেশি সাংবাদিক অংশ নেন। মোহাম্মদ জুবাইরের সভাপতিত্বে ও তাইসির মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, এ পেশার জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। বলেন, নৈতিকতা ও দায়িত্বশীলতা একজন সাংবাদিককে সমাজে বড় ভূমিকা রাখতে সাহায্য করে। প্রশিক্ষণের সার্বিক দায়িত্বে ছিলেন প্রেস ক্লাবের ট্রেনিং সেক্রেটারি আকরামুল হোসাইন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সনদপত্র দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট মহিব চৌধুরী, নজরুল ইসলাম বাসন, বেলাল আহমেদ, এমদাদুল হক চৌধুরী এবং আশিদ আলী। পর্তুগালের লিসবনে বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে কোরআন শিক্ষা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। গ্রিনফিল্ড একাডেমি পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ স্কুলের আয়োজনে কার্যক্রমের সূচনা হয়। মাওলানা আবু সাইদের সভাপতিত্বে এবং মাওলানা কায়েস আহমেদ আবদুল্লাহ সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন এবিপির সভাপতি এম এ হাকিম মিনহাজ, কমিউনিটি নেতা আব্দুল মুকিত চৌধুরী সেলিম, জালালাবাদ অ্যাসোসিয়েশন সভাপতি হারুনুর রশিদ, অ্যাডভোকেট নুরুল আমিন। এই শিক্ষাকেন্দ্র ভবিষ্যৎ প্রজন্মকে ইসলামী শিক্ষা ও মূল্যবোধে গড়ে তুলবে বলে মনে করেন তারা। মালয়েশিয়া প্রবাসীদের জন্য স্বল্প মূল্যে ভ্রমণ সেবা নিশ্চিতে যাত্রা শুরু করল প্রবাসী ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। প্রবাসীদের ভ্রমণ চাহিদা ও আর্থিক সক্ষমতা বিবেচনায় সর্বনিম্ন মূল্যে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের বিমান টিকিট সরবরাহের অঙ্গীকার করেছে
প্রবাসী ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। টিকিটের পাশাপাশি মালয়েশিয়ার বিভিন্ন পর্যটন স্পটে ঘোরার সুযোগও রয়েছে এই ট্রাভেলসের মাধ্যমে। এমন তথ্য জানিয়ে সামনে প্রবাসীদের ভ্রমণ সেবা আরও সহজ উন্নত করার আশ্বাস দেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইসমাইল হোসেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী উপলক্ষে কানাডার টরন্টোর নর্থ ইয়র্কের টেগোর সেন্টারে অনুষ্ঠিত হয়েছে রবি প্রণাম। এই অনুষ্ঠানে রবীন্দ্রনাথের জীবন ও দর্শন নিয়ে ছিল বিস্তর আলোচনা। একই সাথে ছিল কবিগুরুর সঙ্গীত, কবিতা ও নৃত্য পরিবেশন। এই আনন্দ আয়োজনে রবি চর্চার প্রধান উদ্যোক্তা ডাক্তার সঞ্জীব মুখার্জি স্বাগত ভাষণ দেন। আলোচনায় অংশ নেন লেখক আকবর হোসেন, শিল্পী সোনালী রায় এবং গবেষক সুব্রত কুমার দাস। দেবাঞ্জনা মুখার্জি ভৌমিকের পরিচালনায় অনুষ্ঠানের শেষ পর্বে সকল অংশগ্রহণকারীকে উত্তরীয় পরিয়ে সম্মাননা প্রদান করা হয়। উদীচী ফ্রান্স সংসদের আয়োজনে প্যারিসে অনুষ্ঠিত হলো বৈশাখী মেলা। বাংলার লোকসঙ্গীত ও সংগ্রাম এই শিরোনামে উদযাপিত বাঙালির চিরায়ত এই উৎসব পরিণত হয়েছিল একখণ্ড বাংলাদেশে। প্যারিস থেকে ফেরদৌস করিম আখঞ্জির তথ্য ও চিত্র ডেস্ক রিপোর্ট। দেশে জ্যৈষ্ঠের খরতাপ থাকলেও ফ্রান্সের প্যারিসে বইছে বৈশাখের আমেজ। উদীচী ফ্রান্স সংসদের আয়োজনে প্যারিসের ওভারভিলে শহরে অনুষ্ঠিত হলো জমজমাট বৈশাখী মেলা। আয়োজনের শুরুতেই বাংলাদেশি অভিবাসী শিশু কিশোরদের নিয়ে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। পরে শিশু কিশোর, অভিভাবক, শিল্পী ও দর্শকদের অংশগ্রহণে আয়োজিত হয় মনোমুগ্ধকর মঙ্গল শোভাযাত্রা। মেলায় বিভিন্ন স্টলে ছিল ক্রেতাদের ভিড়, ছিল সুস্বাদু দেশীয় পিঠা পুলের পসরা। শেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে সুরের জাদুতে মুগ্ধতা ছড়ান জনপ্রিয় ব্র্যান্ড জলের গানের রাহুল আনন্দ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদের সময় হলো একটি বিরতির। ফিরছি আরও খবর নিয়ে, সাথেই থাকুন। আমন্ত্রণ আরেকবার প্রবাসী সংবাদে। গায়ের জোরে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ নিতে দিচ্ছে না সরকার, অভিযোগ বিএনপি নেতাদের। তারা বলছেন জনগণের ভোটে নির্বাচিত হয়েও প্রতিহিংসার শিকার ইশরাক। মঙ্গলবার রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে এসব মন্তব্য করেন রুহুল কবির রিজভী ও শামসুজ্জামান দুদু। এদিকে ইশরাককে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের আদেশ দেয়া হবে আজ। বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে টানা ৬ষ্ঠ দিনের মতো নগর ভবনের সামনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন তার সমর্থকরা। আন্দোলনকারীরা বলেন, ঢাকা দক্ষিণ সিটি থেকে কাঙ্ক্ষিত সেবা পাওয়া যাচ্ছে না। আদালতের রায় অনুযায়ী ইশরাক হোসেনকে শপথ না পড়ালে আন্দোলন চলবে। শত শত কোটি টাকায় এই নগর ভবন থেকে দুর্নীতি করে কামিয়ে নিয়ে গেছে। এর জন্য ইশরাক হোসেনকে মেয়র হিসাবে শপথ গ্রহণ করা হচ্ছে না। মশার কামড় অতিষ্ঠ, জায়গায় জায়গায় আবর্জনা, কেউ দেখার নাই। এর জন্য আমরা আমাদের মেয়রকে চাই। আমরা নগর পিতা হিসাবে ইঞ্জিনিয়ার ইশরাককে সেবা করার দায়িত্ব দিতে চাই। বিএনপির জ্যেষ্ঠ নেতা রুহুল কবির রিজভীর অভিযোগ, ইশরাককে গায়ের জোরে শপথ নিতে দিচ্ছে না সরকার। রাজধানীর খিলক্ষেতে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। সরকারের পক্ষ থেকে গায়ের জোর খাটানো হচ্ছে। তাহলে চট্টগ্রামের যে আমাদের সাদাত, সে কি করে মেয়র হতে পারলো? সেও তো আদালতের রায় নিয়ে মেয়র হয়েছে। একই আইনে যদি সাদাত হতে পারে, তাহলে ইশরাক কেন হতে পারবে না? এটা হলো জনগণের জিজ্ঞাসা, আমার না। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এক ইস্যুতে কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, ইশরাক হোসেন প্রতিহিংসার শিকার। এখনো আমরা সেই প্রতিহিংসার রাজনীতি দেখছি। জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পরেও যাকে ঢাকার মেয়রের দায়িত্ব দেওয়া হয়নি, সেই ছেলেটি ইঞ্জিনিয়ার ইশরাক। ইশরাকের শপথ ঠেকাতে হাইকোর্টে চলছে রিট মামলা। মঙ্গলবার এর শুনানি শেষ হয়েছে, আদেশ মিলবে বুধবার। নির্বাচনী প্রতিনিধি প্রার্থীর বাইরে অন্যকে এসে ইলেকশন ট্রাইব্যুনালের রেজাল্ট চ্যালেঞ্জ করেছে বা রায় চ্যালেঞ্জ করে কোনো নজির তারা স্থাপন করতে পারে নাই। এবং এটা অসৎ উদ্দেশ্যে করা হয়েছে, শুধু নির্বাচিত প্রতিনিধিকে যেন নির্বাচক শপথ না করায় সেই জন্য করা হয়েছে এটা। এবং এটা ধরেন, এটা আমাদের কনস্টিটিউশনে যেটা বলা আছে যে নির্বাচিত প্রতিনিধি থাকবে, এবং যেটা রুল অফ ল, যে আইনের সাথে বিশ্বাস করি, অবশ্যই তাকে মেয়র হিসাবে শপথ গ্রহণ করতে হবে। আর সরকার এখন তা করছে না, সরকারের একটা গুচ্ছির কারণে।
হাইকোর্টে রিটটি দায়ের করেন ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দা মোহাম্মদ মামুনুর রশিদ। ইশরাককে মেয়র ঘোষণা করা ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও চাওয়া হয়েছে রিটে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। সুপরিকল্পিতভাবে জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিকালে গুলশানে দলের যৌথ সভায় অভিযোগ করেন তিনি। বলেন, জনগণকে নির্বাচন থেকে দূরে রাখতে একটি মহল বিভাজনের রাজনীতি শুরু করেছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গুলশানের দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হয় দলটির যৌথ সভা। ঘোষণা করা হয় ৮ দিনের দলীয় কর্মসূচি। সভায় ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের উন্নয়ন ও গণতন্ত্র ফেরানোর পথ চলায় বাধা দেওয়া হচ্ছে উল্লেখ করে বলেন, জাতীয় নির্বাচন পেছাতে সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্র হচ্ছে। অত্যন্ত সুপরিকল্পিতভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়া, জনগণের যে অধিকার সেই অধিকার থেকে জনগণকে বঞ্চিত করাবার এবং ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার একটা পায়তারা শুরু হয়েছে। এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বিভাজনের রাজনীতি আবার শুরু হয়েছে। এখানে গোত্রে গোত্রে যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। মির্জা ফখরুল বলেন, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানকে বিতর্কিত করার ষড়যন্ত্র চলছে। দেশকে অস্থিতিশীল করতে সরকারের মধ্যে অনাকাঙ্ক্ষিত অনুপ্রবেশ ঘটেছে। সরকারের বিভিন্ন ইনস্টিটিউশনগুলোকে পরস্পরের মুখে আপনার মুখোমুখি করার একটা ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে কিছু মানুষ যারা সরকারের মধ্যে অনুপ্রবেশ ঘটিয়ে বাংলাদেশকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার মূল বাধা এখনো রয়ে গেছে। এই রাষ্ট্রের কল্যাণের জন্য কি কাজ করা হবে এই সিদ্ধান্ত নেওয়ার মালিক এদেশের জনগণ। আর জনগণ সেই ক্ষমতা, সেই অধিকার প্রয়োগ করে তার ভোটাধিকারের মাধ্যমে। ফ্যাসিবাদ বা স্বৈরাচার তার পতন হয়েছে, কিন্তু এখনো জনগণের শাসন, জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে শাসন অর্থাৎ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয় নাই। স্থানীয় নির্বাচন দেখিয়ে জাতীয় নির্বাচন পিছিয়ে দিতে চাওয়ার পেছনে ভিন্ন উদ্দেশ্য রয়েছে বলে মন্তব্য করেন নজরুল ইসলাম খান। ফজলে রাব্বি, সৌরভ, নিউজ 24, ঢাকা। সংস্কার কমিশনের প্রস্তাব আমলে নিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে আজ সকাল 11টায় নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মঙ্গলবার রাতে বাংলা মোটরের সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় দলটি। এ সময় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে গেল 6 দিন ধরে আন্দোলন করছেন তার সমর্থকরা। ইশরাকের শপথ পড়ানো নিয়ে যখন রাজনীতিতে উত্তাপ ছড়াচ্ছে, তখন স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে কর্মসূচি ঘোষণা করে দলটি। সংস্কার কমিশনের প্রস্তাব আমলে নিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে এবং স্থানীয় সরকার নির্বাচনের উদ্যোগ গ্রহণ করতে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানাচ্ছি। এই দাবিতে আগামীকাল জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগরের উদ্যোগে সকাল 11টায় নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে। স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার মাধ্যমে বর্তমান সংকট দূর করা সম্ভব বলেও মনে করেন তিনি। নির্বাচন কমিশন যে ত্রুটিপূর্ণ, এটাও আজকে আমরা প্রথম দিচ্ছি না, এটাও আমরা এর আগে দিয়েছি। ফলে আমরা নতুন কোনো কথাই বলছি না, বরং উদ্ভূত যে পরিস্থিতি, সেই পরিস্থিতির একটা সমাধান হিসেবে একটা রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব কর্তব্য এই সময়ে বক্তব্য রাখা এবং কর্মসূচি নিয়ে জনগণের ভিতরে হাজির হওয়া। আমরা আমাদের দায়িত্বটা কেবল পালন করছি। এ সময় নাহিদ অভিযোগ করেন, রাজনীতিতে বিএনপি অপরিপক্কতা দেখাচ্ছে। কোন দলকে সন্তুষ্ট করা এই অন্তর্বর্তী সরকারের গণঅভ্যুত্থান পরবর্তী সরকারের দায়িত্ব না আসলে, বরং এই মুহূর্তে বাংলাদেশ রাষ্ট্রের জন্য, জনগণের জন্য কোনটি বেশি সুবিধাজনক, কোনটি রাষ্ট্রের জন্য কল্যাণকর, সেই বিবেচনা করা উচিত। আমাদের যেটা বিবেচনা আমরা সেটা বলেছি, অন্য যে কোনো আরো 10টা দলের বিবেচনা তারা বলবে, এবং জনগণের জন্য যেটা কল্যাণকর হবে সেই ধরনের সিদ্ধান্ত আসলে আসা উচিত।
জাতীয় নির্বাচন ও গণপরিষদ নির্বাচনের তারিখ ঘোষণার পর স্থানীয় সরকার নির্বাচন দেয়া যেতে পারে বলেও জানান তিনি। আমরা কিন্তু সেটাকে সমর্থন করেছি যে এর মধ্যে জুয়ার সানি, নিউজ 24, ঢাকা। সংবাদের সময় হলো আরো একটি বিরতির সাথেই থাকুন। আমন্ত্রণ আরেকবার। টিএনজেড ফ্যাক্টরির শ্রমিকদের বকেয়া বেতন এবং সার্ভিস বেনিফিট দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়। মঙ্গলবার শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, টিএনজেড গ্রুপের ওয়াশিং প্ল্যান্ট ও মহাখালী ডিওএইচএস এলাকার মালিকের বাড়ি বিক্রি করে শ্রমিকদের বকেয়া বেতন ও অন্যান্য পাওনাদি আগামী 7 কর্মদিবসের মধ্যে পরিশোধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া মালিক পক্ষ ব্যবস্থাপনার বিরুদ্ধে আরও কিছু আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যা বাস্তবায়নের প্রক্রিয়ায় রয়েছে। এই ছিল সংবাদে। ধন্যবাদ সবাইকে।